ঈদ আনন্দে মাতোয়ারা দেশ। কুয়াকাটা সমুদ্র সৈকতে পর্যটকের ঢল, নোনা জলে গা ভিজিয়ে পরিবার বন্ধুদের নিয়ে ঈদ উদযাপন। হাজারো মানুষের বাঁধ ভাঙা উচ্ছ্বাস। দুর্যোগ মোকাবিলায় বরিশাল বিভাগে নেই পর্যাপ্ত আশ্রয় কেন্দ্র, অর্ধেকই বেহাল, প্রয়োজন মেরামতের। ঘূর্ণিঝড় আতঙ্কে কয়েক লাখ মানুষ। দুবাই গিয়ে প্রতারণার শিকার ভোলার ৩০ যুবক, আটকে রেখে নির্যাতনের অভিযোগ, অস্বীকার অভিযুক্তের। আইনি সহায়তা পেতে আবেদনের পরামর্শ প্রশাসনের। এবং টেকসই বেড়িবাঁধ না থাকায় প্রতি বছরে ঘরবাড়ি ও ফসলের ক্ষতি। বর্ষা মৌসুম সামনে রেখে আতঙ্কিত পিরোজপুরের নদী পাড়ের মানুষ, বরাদ্দের দিকে তাকিয়ে পানি উন্নয়ন বোর্ড। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়। থাকছি সপ্তাহের 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে বরিশাল বিভাগ, সঙ্গে আছি আমি শবনব নিবিড়। কুয়াকাটা সমুদ্র সৈকতে উৎসবের আমেজ, হাজারো পর্যটকের বাঁধ ভাঙা উচ্ছ্বাস। নোনা জলে গা ভিজিয়ে পরিবার বন্ধুদের নিয়ে ঈদ উদযাপন করেন তারা। সকাল থেকে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে ঢল নামে বিনোদন প্রিয় মানুষের। প্রিয়জনকে সঙ্গে নিয়ে উৎসবে মেতেছেন তারা। কেউ কেউ আবার স্পিড বোটে করে ঘুরে বেড়ান উত্তাল সাগর। স্মৃতি ধরে রাখতে বন্দী হন ছবির ফ্রেমে। নগর জীবনের ক্লান্তি দূর করতেই সাগরে ছুটে আসা বলে জানান বিনোদন প্রেমীরা। খুবই ভালো লাগতেছে, এত সুন্দর। আর সমুদ্র কার না ভালো লাগে, এই সুযোগ তো সবসময় হয় না, তাই ছেলে বাচ্চা হাজবেন্ড নিয়ে আমরা চলে এসেছি। এখানে যে প্রাকৃতিক দৃশ্যটা তো অনেক সুন্দর, আর ভোরবেলা এটা যে সূর্যোদয়টা সেটা আরো বেশি সুন্দর। বরিশাল মহানগরীতে কুরবানির পশুর বর্জ্য ব্যবস্থাপনায় খুশি বাসিন্দারা। ঈদের দ্বিতীয় দিন থেকেই সড়ক চকচকে। নগরীর কোথাও বর্জ্য নেই জানিয়েছে সিটি কর্পোরেশন। নগর ভবনের প্রশাসক ও বিভাগীয় কমিশনার রায়হান কাউসার জানিয়েছেন, তাদের প্রায় 700 পরিচ্ছন্নতা কর্মী কুরবানির দিন দুপুর 2টায় একযোগে ময়লা অপসারণে নামে। রাত 8টার মধ্যে পশুর বর্জ্য সরিয়ে নিতে সক্ষম হয়। পরিচ্ছন্নতা কার্যক্রমে নগরবাসী সহযোগিতা করায় কৃতজ্ঞতা প্রকাশ করে সিটি কর্পোরেশন। বরাদ্দ ব্যবস্থা গতবারের তুলনায় একটু ভালো। গরু জবাই করে যে রক্ত, সেগুলা খুব পরিষ্কার পরিচ্ছন্নতা রাখছে। আলহামদুলিল্লাহ, দুর্গন্ধটা আসতেছে না। সিটি কর্পোরেশন লোকজন এসে যেভাবে পরিষ্কার করে গেছে তা আমরা সন্তুষ্ট। দুর্যোগ মোকাবিলায় বরিশাল বিভাগ জুড়ে নেই পর্যাপ্ত আশ্রয় কেন্দ্র। যা আছে তার প্রায় অর্ধেকই সংস্কার প্রয়োজন। ঘূর্ণিঝড় সহ যে কোনো বড় দুর্যোগে আতঙ্কে থাকেন কয়েক লাখ মানুষ। বিস্তারিত অপূর্ব রিপোর্টে। ঝড় জলোচ্ছ্বাসে সবচেয়ে বেশি ক্ষতির মুখে থাকা সাগরকুলের ঢালচর ও পূর্ব ঢালচরে প্রায় 4000 মানুষের বসবাস। বর্তমানে এ দুটি চরে কোনো ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র নেই। মেঘনা ও তেঁতুলিয়া নদীর তীরবর্তী 9টি চরে নেই কোনো ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র। তথ্যমতে দ্বীপ জেলা ভোলার 20 লাখ মানুষকে ঝড় জলোচ্ছ্বাসে নিরাপদ আশ্রয়ের জন্য সাইক্লোন শেল্টার ও স্কুল কাম সাইক্লোন শেল্টার রয়েছে 869টি। কয়েক লাখ পশুর জন্য মাটির কিল্লা আছে মাত্র 14টি। আমাদের এই ঢালচরে বন্যা হলে, ঘূর্ণিঝড় হলে মানুষ যথেষ্ট পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়। আমাদের এখানে কোনো সাইক্লোন সেন্টার নাই। বিষখালী নদীর তীরবর্তী বরগুনা সদর উপজেলার উত্তর ডালভাঙা, লতাবাড়িয়া এবং মাছখালী গ্রাম, এই 3টি গ্রামের একটি গ্রামেও নেই কোনো সাইক্লোন শেল্টার। প্রতিটি ঘূর্ণিঝড় এই 3টি গ্রামকেই লণ্ডভণ্ড করে দেয়। 15টি সাইক্লোনটা এখন তারপরে মূল্যায়ন পর্যায়ে আছে। খুব শীঘ্রই হয়তো আমরা ঠিকাদারকে মাঠে নিতে পারবো। উপকূলীয় দুর্যোগ ঝুঁকিপূর্ণ জেলা পটুয়াখালীতে বর্তমানে যে কটি আশ্রয় কেন্দ্র রয়েছে তাতে জেলার 10 ভাগের 1 ভাগ মানুষেরও জায়গা হয় না বলে অভিযোগ। আমাদের কাছাকাছি কোনো সাইক্লোন সেন্টারও নাই। তবে সরকার সতর্ক আছে উল্লেখ করে মেরামত ও নতুন করে আশ্রয় কেন্দ্র তৈরির চেষ্টা চলছে বলে জানিয়েছেন বরিশাল বিভাগের কমিশনার। কোথাও একটু মেরামতের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে, আমরা এগুলো একটু যোগাযোগ করেছি যেন বিশেষ করে সাইক্লোন সেন্টারগুলো মেরামত করা হয়। 6 জেলায় 3295টি কেন্দ্রের 1071টি মেরামত করতে হবে সরকারি পর্যবেক্ষণে। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। এ সম্পর্কে আরো বিস্তারিত জানাতে বরিশাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন রিপোর্টার অপূর্ব অপু। তার সঙ্গে আলোচনায় যুক্ত হচ্ছেন জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন।
দেখুন, ঝড়ঝঞ্ঝা ঘূর্ণিঝড়ের নাকাল হয় মৌসুমের এই দক্ষিণ অঞ্চল, বিশেষ করে বরিশাল, বরগুনা, পটুয়াখালী, এবং আমরা এই নিয়ে সচিত্র প্রতিবেদন প্রকাশ করার চেষ্টা করেছি যে ঘূর্ণিঝড়ের সময় কতটা বিপর্যস্ত হয় এই অঞ্চলের মানুষ, এবং এই বিপর্যস্তকালীন সময় তারা যে সাইক্লোন শেল্টারে আশ্রয় নেবে তার পর্যাপ্ত নেই, অপর্যাপ্ত অবস্থায় রয়েছে এই বিভাগ জুড়ে। এ বিষয়ে নিয়ে আমরা কথা বলতে চাই বরিশাল জেলার প্রশাসনিক সর্বোচ্চ কর্মকর্তা, বরিশালের জেলা প্রশাসক মোহাম্মদ দিলওয়ার হোসেন। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য। বরিশালে 541টি আশ্রয়কেন্দ্র রয়েছে, কিন্তু আমরা জেনেছি যে এর মধ্যে 200টিই রয়েছে মেরামত করতে হবে বা সংস্কার দরকার। কিন্তু এই যে বাকি যে 250 মতন রয়েছে, এগুলো কি পর্যাপ্ত নাকি আরো দরকার মানুষকে দুর্যোগকালীন সময় আশ্রয় দেওয়ার জন্য? জি, ধন্যবাদ আপনাকে। আপনি অবগত আছেন যে বরিশাল জেলা সহ উপকূলীয় যে জেলাগুলো আছে, বরগুনা, ভোলা, পটুয়াখালী, এগুলো সব উপকূলীয় জেলা, এবং যখন ঘূর্ণিঝড় হয় বা জলোচ্ছ্বাস হয় তখন এখানকার অধিকাংশ মানুষই অত্যন্ত ঝুঁকির মধ্যে থাকে। বিশেষ করে বরিশাল জেলার মধ্যে 4টি উপজেলা রয়েছে, মুলাদি, হিজলা, মেহেন্দিগঞ্জ এবং বাকিরগঞ্জ। এই 4টি উপজেলায় ম্যাক্সিমামই নদী বেষ্টিত। তো যখন জলোচ্ছ্বাস বা ঘূর্ণিঝড় হয় তখন তাদেরকে আমরা আশ্রয়কেন্দ্রে নিয়ে আসার জন্য চেষ্টা করছি। তবে আমাদের যে হিসাব আছে, দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে যে আশ্রয়কেন্দ্র তৈরি হয়েছে এখানে, সেগুলো এবং অন্যান্য মন্ত্রণালয়ের মাধ্যমে 541টা নিশ্চয়ই আপনি বলেছেন এখন। তো এর মধ্যে 200টি যেহেতু অনেক আগে তৈরি হয়েছে, কিছু মেরামত করতে হবে, এই জন্য আমরা মন্ত্রণালয়ে লিখেছি। পাশাপাশি আরও 200-র মতো নতুন যদি করা যায় তাহলে আমরা ম্যাক্সিমাম লোককে আমরা এই ঘূর্ণিঝড়ের সময় আমরা আশ্রয়কেন্দ্রে নিয়ে আসতে পারবো। তবে আপনি অবগত আছেন যে এই বরিশাল জেলার যারা উপকূলবর্তী মানুষজন আছে, যেহেতু নদী বেষ্টিত, তারা সবসময় আশ্রয়কেন্দ্রে আসতে চায় না। একটি প্রশ্ন এখানে করতে চাই, যে আশ্রয়কেন্দ্রগুলো রয়েছে সেই সমস্ত জায়গায় যে মানুষ অবস্থান নিবে, তারা আসলে সেই জায়গাগুলো ঠিকঠাকভাবে থাকে না, ভাঙাচোরা অবস্থায়, তারা কীভাবেই আশ্রয় নিবে? সেই জায়গা থেকে আপনারা কি উদ্যোগ নেবেন? জি, ধন্যবাদ আপনাকে। এর মধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয় থেকে যে 35টি যে আমরা বহুমুখী আশ্রয়কেন্দ্র তৈরি করেছি, সেগুলোতে বয়স্ক, শিশু, মহিলা, গবাদি পশুর থাকার ব্যবস্থা, বিশেষ করে স্যানিটারি ব্যবস্থা যেন উন্নত, সেগুলো নিয়েই কিন্তু তৈরি করা হয়েছে 35টি। এর মধ্যে বিশেষ করে র্যাম্প আছে, যারা প্রতিবন্ধী তাদের জন্য র্যাম্পের ব্যবস্থা আছে। এইগুলো আস্তে আস্তে এগুলো তৈরি হচ্ছে, 35টা আছে। তবে এই যদি আমরা আরও বেশি করি, এই র্যাম্প সহ গবাদি পশু থাকার ব্যবস্থা, বয়স্ক, শিশু, এগুলো বিবেচনা করে যদি আমরা একটা আলাদা ডিজাইন অলরেডি আছে, তবে আরেকটু মডিফাই যদি করা যায় তাহলে মনে হয় যে মানুষজন বুঝতে পারবে যে এখানে গেলে একটা স্যানিটেশনের ব্যবস্থা আছে, তার থাকার ব্যবস্থা, তার ঘুমানোর ব্যবস্থা আছে, তার মানে যার বাসায় যেভাবে থাকে সেইগুলো সে এখানে ফেসিলিটিগুলো পাবে, তখন তারা উৎসাহিত হবে আসার জন্য। তো মানুষের মাঝে একটা আছে। এছাড়া আপনি একটা উদাহরণ দিচ্ছি আপনাকে, এই যে অনেকেই এই এলাকার মানুষের একটা টেন্ডেন্সি হচ্ছে যে 4 নম্বর সংকেত হলে তারা খুব একটা আসতে চায় না, আর 8, 9, 10 নম্বর সংকেত যখন হয় তখন তারা মনে করে যে এখন যাওয়া দরকার, এর আগে তারা এখন আসতে চায় না। সরকারের পাশাপাশি আমাদের যখন বড় ধরনের ঘূর্ণিঝড় হয়, আপনি জানেন যে বরিশাল জেলায় 1500-র মতো সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান আছে, সেগুলো কিন্তু আমরা আশ্রয় কেন্দ্র হিসেবে আমরা প্রস্তুত রাখি এবং খুলে দেই আমরা, এবং তারাও যেন সেখানে আসতে পারে। এবং এমনভাবে এখন স্কুলগুলো তৈরি হচ্ছে, বিশেষ যেমন নিচে ফাঁকা থাকে, উপরে হচ্ছে স্কুল, নিচে ফাঁকা থাকে, সেখানে থাকতে পারে। জি, অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। বেশ কিছু তথ্য জানালো যে সরকারের কিন্তু ভাবনা রয়েছে যে সাইক্লোন শেল্টারগুলো অপর্যাপ্ত অবস্থায় রয়েছে, সেগুলোতে যেন সংস্কার করা হয় এবং নতুন করে বানানো হয়, সেই চেষ্টাটা কিন্তু বরিশালের জেলা প্রশাসক চেষ্টা চালাচ্ছেন ঊর্ধ্বতন মহলের সাথে কথা বলে। আপাতত আমার কাছে সবশেষ সাইক্লোন শেল্টার নিয়ে বরিশাল থেকে এতটুকুই খবর ছিল। আমরা সরাসরি যুক্ত ছিলাম বরিশালে। পরিবারে আর্থিক সচ্ছলতা ফেরাতে দুবাই গেলেও ভোলার 30 যুবকের স্বপ্ন পরিণত হয়েছে দুঃস্বপ্নে। তাদের অভিযোগ, স্থানীয় 2টি প্রতিষ্ঠানের মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত গিয়ে হতে হয় প্রতারণার শিকার, আটকে রেখে নির্যাতনও করা হয়। তবে সব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্তরা। প্রতারণার শিকার হলে আইনি সহায়তা পেতে আবেদনের পরামর্শ প্রশাসনের। উৎপল দেবনাথের ছবিতে নাসিরউদ্দিন লিটনের রিপোর্ট।
পরিবারের সচ্ছলতা ফেরাতে ভোলার দৌলত খানের মোসলেউদ্দিন প্রতিবেশী হেলাল পাটোয়ারির আল মাকদুম পার্কিং কোম্পানির মাধ্যমে 2022 সালে দুবাই যান। পরিবারের অভিযোগ, চুক্তি অনুসারে বেতন ভাতা দাবি করায় 2024 সালে মামলা দিয়ে মোসলেউদ্দিনকে কারাগারে পাঠানো হয়। হেলালেরা নাহিদের কাছে আমরা 10 লাখ টাকা দিছি, যে বলছে আমার আব্বুরা নাকি ছুড়াইব। তবে অভিযোগ অস্বীকার দেশে থাকা হেলাল পাটোয়ারির পরিবারের। 10 লাখ টাকার কোনো বাজেটই না, 3 লাখ টাকা দিতে কইছে। যুবকদের আলবালাক কারওয়াশ কোম্পানির মাধ্যমে দুবাই নিয়ে গিয়ে ভিসা পাসপোর্ট হাতিয়ে নেওয়া সহ নির্যাতনের অভিযোগ একই উপজেলার নাজিম উদ্দিনের বিরুদ্ধে। তবে সব অভিযোগ অস্বীকার করেছেন দুবাইয়ে থাকা নাজিম। রুমের ভিতরে বন্দি আছি, ও আমাদেরকে ফাস্টফুড দিতেছে না, আমাদের থেকে টাকা দাবি করে। আমার স্যালারি চাইছি, উনি আমার মারধর করছে। আমরা যদি তাদের ফাস্টফুড আটকে রাখি এবং রুমে বন্দি করে থাকি, তাহলে তারা কি করে ভিসা লাগিয়েছে। সম্প্রতি সব হারিয়ে দেশে ফেরা 30 ভুক্তভোগী অসাধু আদম ব্যবসায়ী চক্রের বিচার, পাওনা টাকা ও দুবাইয়ে আটকে থাকাদের ভিসা পাসপোর্ট ফেরতের দাবি জানিয়ে মানববন্ধন করেন। 25 থেকে 30 জন আমরা দুবাইতে গেছিলাম নাজিমের মাধ্যমে। যেখানে ডিউটি ছিল 8 ঘন্টা, সেখানে 16 ঘন্টা নিয়ে আমাদের ডিউটি করাইছে। প্রতারণার শিকার হলে আইনি সহায়তা পেতে যথাযথভাবে আবেদনের পরামর্শ প্রশাসনের। কোনো প্রতারক চক্র যদি এখানে কাজ করে থাকে, তাদেরকে অবশ্যই আমরা শাস্তির আওতায় আনব। স্থানীয়ভাবে জানা যায়, আলবালাক ও আল মাকদুম কোম্পানির মাধ্যমে ভোলার 2 শতাধিক শ্রমিক দুবাই যান। সময় সংবাদ, ভোলা। মৌসুম আসার আগেই আতঙ্কিত পিরোজপুরের নদী পাড়ের মানুষ। টেকসই বেড়ি বাঁধ না থাকায় প্রতি বছরে বিস্তীর্ণ এলাকা তলিয়ে ক্ষতি হয় ফসল, মাছের ক্ষেত। তবে বরাদ্দ পেলে ক্ষতিগ্রস্ত বেড়ি বাঁধগুলো মেরামতের আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। জিয়াউল হকের তথ্য ও ছবিতে রিপোর্ট। লিটন হাওলাদার পিরোজপুর সদরের হরিণা গাজীপুর এলাকার বাসিন্দা। নদীর ভাঙনে বসতবাড়ি ও জমি সবই হারিয়েছেন। এমন পরিণতি শুধু লিটন হাওলাদারের নয়, জেলার বিভিন্ন নদীর পাড়ে বসবাস করা হাজারো মানুষের। অনেক এলাকার বেড়িবাঁধ ভাঙা, এমনকি প্রয়োজনীয় অনেক স্থানেই নেই কোনো বাঁধও। তাই বর্ষা মৌসুম আসার আগেই বসতভিটা, ফসল ও মাছের ঘের রক্ষায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি বাসিন্দাদের। বেড়িবাঁধটা একটু মনে করে শক্ত, মনে মজবুত করে যদি আপনারা দিতে পারেন, তাহলে আমরা মনে করেন যে লোকজন নিয়ে আশ্রয়কেন্দ্রের মতো ভালো মতো থাকতে পারি। কোনো রকম মাছ ধরি খাই, আমাদের কোনো ব্যবস্থা নাই থাকার। নদী অনেক দূরে ছিল, ভাঙতে 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 বাড়ির কাছাকাছি চলে এসেছে। স্থায়ীভাবে কোনো নদী শাসনের ব্যবস্থা করা হতো, তাহলে এই উপকূলের মানুষগুলি একটু প্রশান্তি পেত। পানি উন্নয়ন বোর্ড বলছে, এরই মধ্যে বেশ কিছু নতুন বেড়িবাঁধ নির্মাণ করা হয়েছে। বরাদ্দ পেলে ক্ষতিগ্রস্ত বাকি বাঁধগুলো মেরামত করা হবে। ঝুঁকিপূর্ণ 30 কিলোমিটার বেড়িবাঁধ পুনঃসংস্কার করার জন্য আমরা আমাদের অরণ্য রাজস্ব খাতের আওতায় 35 কোটি টাকা বরাদ্দ চেয়েছি। সামনে যে ঘূর্ণিঝড় আসতে পারে, সেগুলার প্রাথমিক যে ধাক্কা, সেটা যেন আমরা করতে পারি, ট্যাকেল দিতে পারি। জেলায় 310 কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে, যার মধ্যে 55 কিলোমিটার ঝুঁকিপূর্ণ। সময় সংবাদ, পিরোজপুর। বিভাগীয় সময় আরেকবার। এবার জেনে নেব বরিশাল বিভাগের গত সপ্তাহের আলোচিত ঘটনা। ভোলার দৌলত খানের খায়েরহাট বাজার এলাকায় 3 জুন অভিযান চালায় পুলিশ ও কোস্টগার্ড। 2টি বাড়ি থেকে 2 ডাকাতকে গ্রেফতার করা হয়। জব্দ করা হয় 3টি দেশীয় আগ্নেয়াস্ত্র, 3 রাউন্ড গুলি, 5 রাউন্ড কার্তুজ, অস্ত্র তৈরির সরঞ্জাম সহ 2টি দেশীয় অস্ত্র। পিরোজপুরের কাউখালী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স 31 শয্যা থেকে 50 শয্যায় উন্নতিকরণের কাজ 17 বছরেও শেষ হয়নি। দুর্নীতি ও অনিয়মের অভিযোগ এনে 4 জন বিক্ষোভ করেন এলাকাবাসী। অভিযোগ করেন 2008 সালে 50 শয্যায় উন্নীতকরণের কাজ শুরু হলেও কয়েক দফা প্রকল্পের ব্যয় ও সময় বাড়ানো হলেও এখনও শেষ হয়নি নির্মাণ কাজ।